আজকে যে ঘটনার কথা বলবো সেটা কালীপুর গ্রামের। দক্ষিণ ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রাম, যা শহরের সভ্যতার আলো থেকে অনেক দূরে অবস্থিত। নিশির বাগান, কয়েকশো বছরের এক বটগাছ আর তার বিশ্বাসঘাতকতায় মৃত্যু হওয়া এক মহিলার আর্তনাদ নিয়েই কালীপুরের গল্প। কয়েকদিন হলো অর্জুন এসেছে কালীপুর গ্রামে। কলকাতায় চাকরিটা চলে যাবার পর সেইখানে কদিন আছে তার কাকার বাড়িতে। শহরে ভাবধারার জন্য কালীপুর গ্রামের এই নিশির বাগান বা সেই বিশ্বাসঘাতকতায় মৃত মহিলার আতঙ্ক তার কাছে সব বোগাস বলে মনে হয়। সে মনে মনে বলে, সত্যি শিক্ষার অভাব থাকলে মানুষ কি না কি ভাবে। সকালে চায়ের দোকানে বসে থাকা লোকজনেরা যখন আতঙ্কের সাথে সেই মহিলার কথা আলোচনা করে, তখন হাসতে হাসতে অর্জুন বলে, কি আবার সেই আগের বুড়ির গল্প নাকি? অর্জুনের এই তির্যক ব্যঙ্গতে গ্রামের লোকেরা বড় অসন্তুষ্ট হয়, কারণ তারা জানে আতঙ্ক কাকে বলে। তারা অর্জুনকে বলে, দেখো, তুমি কদিনের ছেলে, এখানে কিছুই জানো না এ ব্যাপারে, কিন্তু আমরা জানি তার উপস্থিতি কীরকম। চলন্ত করলার মতন যেন তার চোখ, তার গলার আওয়াজ যেন মৃত্যুর থেকেও ঠান্ডা। সে আজও অপেক্ষা করছে সেই বাগানে, সেই বটগাছে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। এত কথা শোনার পরেও অর্জুন উঠে যায় ওখান থেকে অবিশ্বাসের সাথে, আর গ্রামের লোকেরা হয় হতাশ তার এই ব্যবহারে। শহরের জাঁকজমক ছেড়ে এই অচপাড়াগায় এসে থাকতে একঘেয়ে লাগতে থাকে অর্জুনের। এরকমই এক পড়ন্ত বিকেলে অর্জুনের মনে হঠাৎ খেয়াল এলো এবং গ্রামের লোকেদের সে চায়ের দোকানে গিয়ে বলল, বুঝলি মানিক, আজ আমি তোদের সবার ভুল ভাঙব। আজ রাতে আমি ওই নিশির বাগানে যাব, সেই বটগাছের তলায় 1 ঘন্টা কাটিয়ে আসব, আর প্রমাণ হিসেবে নিয়ে আসবো সেই বটগাছের ডাল। মানিকের সাথে উপস্থিত সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবাই বারণ করলো, কিন্তু অর্জুন তা শুনল না। আকাশের রং রক্তলাল করে যখন সূর্য ডুবে গেল, তখন অর্জুন শুরু করলো তার যাত্রা, এক হাতে টর্চ আর অন্য হাতে কুঠার নিয়ে। হাঁটতে হাঁটতে অর্জুন যখন বাগানের কাছে এলো, তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়। সে খেয়াল করল আশেপাশের বাতাস আচমকাই যেন ভারী হয়ে উঠেছে। সে দেখছে আশেপাশের জঙ্গলের গাছগুলো শত শত বছর ধরে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে। চলতে চলতে যখন অর্জুন সেই বাগানের ভেতরে পা দিল, অনুভব করলো তাপমাত্রাটা যেন হঠাৎ করেই নিচে নেমে গেছে। একটা ঠান্ডা বাতাস যেন তার ঘাড়ে এসে পড়ল। অর্জুন ভয় পেল, কিন্তু পরক্ষণে এসে নিজেকে বলল, আরে না, এ তো শুধু গাছ আর তার ছায়া। আর কিছুটা চলার পর যখন অর্জুন সেই বটগাছটা দেখতে পেল, তখন সে কেমন একটা আঁতকে উঠল। গাছ থেকে নেমে আসা ঝুড়িগুলি কেমন যেন প্রাচীন জরাগ্রস্ত কোনো এক বৃদ্ধার আঙ্গুলের মতো। বটগাছের শিকড়গুলো মাটির উপর দিয়ে বিস্তার করেছে শিরা উপশিরার মতো। অর্জুন হঠাৎ খেয়াল করল বটগাছের তলায় একটা ভাঙা মন্দির, শ্যাওলায় ঢাকা আর বিবর্ণ সিঁদুরে লিপ্ত। অর্জুন টর্চলাইট জ্বালালো ও দেখলো একটা জংলি ফুলের মালা, একটা ফাটা মাটির মূর্তি, একজন মহিলার মূর্তি, যার মুখটা প্রায় ভাঙা, কিন্তু অদ্ভুতভাবে চোখটা অক্ষত। মূর্তিটাকে দেখে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল অর্জুনের সিদ্ধারা দিয়ে। তবুও সে যতটা পারল সেটাকে খুব একটা পাত্তা দিল না। কিছু সময় পর হঠাৎ যেন অর্জুন শুনতে পেল কেউ যেন গুনগুন করে গান গাইছে, যেন কোনো এক মহিলা। এক অদ্ভুত সম্মোহিত টান সেই গানে, সেটা যেন অর্জুনকে টেনে নিয়ে যাচ্ছিল সেই মন্দিরের দিকে। অর্জুন চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু ওর অজান্তেই ওর গলা কেঁপে উঠল। সেই গুনগুন থামল, কিন্তু তার জায়গায় শুরু হলো এক নারী কণ্ঠের হাসি, যা আসছিল সব জায়গা থেকে। তার টর্চ লাইট কাঁপতে থাকলো, ছায়াগুলো নাচতে থাকলো। দেখা দাও, আবার চিৎকার করে উঠল অর্জুন। বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। হঠাৎ সে তার চোখের কোণে তাকে দেখতে পেল। একটি মহিলা, ছিন্ন ভিন্ন তার সাদা শাড়ি, তার লম্বা চুলের মুখ ঢাকা। সে স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে। অর্জুন মনে মনে বলল, না, এটা সত্যি নয়, এটা সত্যি হতে পারে না। অর্জুন খেয়াল করল সে তার পা নাড়াতে পারছে না।
মহিলাটি এখন এগিয়ে আসছে। অর্জুন খেয়াল করছে তার পা মাটিতে টেকে নেই। সে হেঁটে আসছে না, সে আসছে ভেসে। সে কিছু যেন একটা বলছিল। অর্জুন ঠিক শুনতে পেল না, শুধু বুঝল সে যেন বারবার বলছে, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। সে যত কাছে আসছে অর্জুন দেখল তার শরীরে কোনো চামড়া নেই, হাড় কঙ্কালে বানানো এক শরীর। খেয়াল করলো অর্জুন বাতাসে একটা পচা গন্ধ ছড়িয়েছে। সে জিজ্ঞাসা করল, কি চাও তুমি? সেই হাসিটা যেন এবার অট্ট হাসিতে পরিণত হলো। সে কাছে আসতে তার মুখের উপর থেকে চুলটা সরে গিয়ে মুখটা অর্জুনের কাছে অনাবৃত হলো। অর্জুন এবার তার চোখটা দেখল। অর্জুন যেন আর তার নিজের মধ্যে নেই। এ কার চোখ? এটা তো চোখ নয়, এ তো সাক্ষাৎ মৃত্যু। সেই মহিলা এবার বলল, তুমি এসেছো আমার কাছে। এই কণ্ঠ যেমন মধুর, তেমনি এক ভয়াবহ বিষে ভরা, যেন ভেতরের আত্মাকে টেনে বার করে আনে। এখন তুমি থাকবে, তুমি আমার কাছে থাকবে, আমি তোমার, তুমি আমার। আর আসবে না সেই বিশ্বাসঘাতকতার সুযোগ। অর্জুন চিৎকার করে উঠল। শরীরে সমস্ত জোর দিয়ে সে দৌড়াতে লাগলো। গাছপালার শিকড়ের সাথে তার পা আটকে যাচ্ছে, তবু সে থামছে না। জঙ্গলি গাছের কাঁটায় আঘাত পেয়ে তার পা থেকে রক্ত বেরোচ্ছে, তবুও সে দৌড়াচ্ছে। আর সেই হাসিটা এখনো তার পিছনে। অর্জুন গ্রামে ঢুকলো দৌড়াতে দৌড়াতে। গ্রাম তখন নিস্তব্ধ, কোনো আওয়াজও দিল। সে তাড়াতাড়ি কাকার বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। সে শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। যদিও সেটা আসারও নয়, তবুও সে চোখ বন্ধ করে রইল। হঠাৎ সে খেয়াল করলো তার পকেটে কি যেন একটা শক্ত মতো। সে হাত ঢুকিয়ে সেটাকে বার করে আনলো। দেখল সেই বট গাছের এক টুকরো। কিন্তু সে ভাবল, এটা কি করে এলো? সে তো কোনো গাছে কুঠার দিয়ে আঘাত অবধি করেনি। হঠাৎ সে খেয়াল করলো তার হাতে আঁচড়ের দাগ। হাজারো ভয়ের মধ্যে সে রাত কাটল। পরের দিন সকালে মানিকের সাথে কিছু গ্রামবাসীরা অর্জুনের ঘরের কাছে এলো এবং ডাকল, কিন্তু অর্জুন সাড়া দিল না। তারা ভয় পেল। তারপর তারা দরজা ভেঙে যখন ঢুকলো ঘরের ভেতর, দেখলো অর্জুন নেই। পুরো ঘরের মেঝে রক্তে ভরে গেছে, আর অর্জুনের খাটে সেই বট গাছের ডাল। তারা বলতে থাকলো, সে এসেছিল মৃত্যু নিয়ে, সে এসেছিল, টুকরো টুকরো করে দিয়েছে অর্জুনকে। শেষ হলো আজকের গল্প, নিশি বটের ছায়া।